হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন বা যারা ভেজিটেরিয়ান আছেন, আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। শুধুমাত্র বেগুন দিয়ে আমি আজকে খুব দারুণ একটা রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটা এতটা ইউনিক এবং লোভনীয় যা আপনারা আগে কখনো খাননি বা দেখেননি। হয়তো মনে হতে পারে যে এই রেসিপিটা আমি দেখেছি, কিন্তু ভিউয়ার্স একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা একদম নতুন এবং যা আপনারা আগে কখনো দেখেননি বা খাননি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। যেসব বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, আজকের বেগুনের এই রেসিপিটা যদি ওদের করে দেওয়া হয়, ওরা বুঝতে পারবে না যে এটা বেগুন নাকি অন্য কিছু। আর এটা খেতে এত লোভনীয় যে ওরা দ্বিতীয়বার খেতে চাইবে। বেগুনের এই রেসিপিটা রুটি, পরোটা, গরম ভাত বা পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মানিয়ে যায়। তবে আমার কাছে রুটি দিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে। রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি জুড়ে থাকবেন। পুরো রেসিপিতে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যা আপনাদের বেশ কাজে আসবে। তো ভিউয়ার্স, চলেন মূল রেসিপিটি শুরু করি। আমি এখানে দুটো কালো গোল বেগুন নিয়েছি। এই রেসিপিটা করার জন্য অবশ্যই এরকম কালো গোল বেগুনের দরকার। এখন বেগুনের বোটার অংশ এবং নিচের অংশটা ফেলে দিয়ে বেগুনটাকে আমি 4 টুকরো করে নিব। আর অবশ্যই বেগুনটা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটার পরে কিন্তু আমি আর বেগুনটা ধোবো না। বেগুনটা কাটার পরে একটু মোটা মোটা হবে, খুব বেশি পাতলা করা যাবে না। যদি পাতলা করি তাহলে ভাজা বা রান্নার সময় এটা ভেঙে যাবে। দেখেন ঠিক এরকম হবে, মোটা সাইজের। তো একই রকম করে আমি বেগুন দুটো কেটে নিয়েছি। এখানে মোট 8টা টুকরো হয়েছে বেগুনের। এখন এক টুকরো বেগুন থেকে এভাবে করে বেগুনের মাঝের বিচির অংশটা আমি আলাদা করে নিব। আমি কাজটা কিভাবে করছি তা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। দেখেন বেগুনের এই যে চাকটা আছে এটা ঠিক এরকম মোটা বা পুরু থাকবে। একদম পাশ থেকে কিন্তু বেগুনটা কেটে নেওয়া যাবে না, তাহলে ভাজার সময় এই চাকের পাশটা ভেঙে যাবে। তো একই রকম করে আমি সবগুলো বেগুনের টুকরো থেকে নরম অংশটা আলাদা করে নিয়েছি। এখন বেগুনের যে নরম অংশটা আমি আলাদা করেছি এটা একদম কুচি কুচি করে নিব। একদম কুচি করে নিলে ভাজার সময় বেগুনের এই অংশটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে আমার বেগুনের নরম অংশগুলো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পুরটা রেডি করার জন্য এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন, আর যদি বাচ্চাদের জন্য আপনারা করেন তাহলে অবশ্যই কমিয়ে দিবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি বেগুনের ভেতরের নরম অংশটা যে কুচি করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে তারপরে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মনে হতে পারে যে ডিমটা একটু কম হয়ে গিয়েছে আর বেগুনটা একটু বেশি, কিন্তু সবগুলো উপকরণ একসাথে ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দিলেই দেখবেন বেগুনটা নরম হয়ে গিয়েছে। তখন ডিমটাকেই বেশি মনে হবে। তো দুটো বেগুনের জন্য দুটো ডিমই পারফেক্ট, এর থেকে বেশি দেওয়া যাবে না। আর এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে তারপরে চলে যাচ্ছি আমি পরবর্তী ধাপে। এখানে আমি পেঁয়াজগুলোকে পাপড়ি করে নিব। একটা পেঁয়াজ 4 টুকরো করে তারপরে খুব সুন্দর করে পেঁয়াজের পার্টগুলোকে আলাদা করে নিব। পাপড়ি করে নিলেই এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর হয়। তো আমি এখানে 8 থেকে 9টা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে পাপড়ি করে নিয়েছি। তো আমার এখানে সবগুলো পেঁয়াজ পাপড়ি করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি এখানে একটা বোল নিয়েছি। এখন এই রান্নার জন্য একটা সস রেডি করে নিব। নিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, নিয়েছি 1 টেবিল চামচ লাইট সয়া সস, আর নিয়েছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। এই রেসিপিটাতে এই সসগুলো ব্যবহার করলেই খেতে ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন এই সবগুলো সস ব্যবহার করতে। তো এখানে আমি এখন অল্প পানি দিয়ে সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে বেগুনের চাকগুলো দিয়ে দিব। তো আমি এখানে একবারে 3টে চাক দিয়েছি। চাকগুলো দেওয়ার পরে চুলার আঁচ কিন্তু এখন লো টু মিডিয়ামের মাঝামাঝি আছে। এখন বেগুনের যে পুরটা আমি রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা পুর আমি
এখানে দিয়ে দিলাম। আমি কাজটা কিভাবে করছি তা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। একটু চেপে চেপে দিব। তো সবগুলো বেগুনের পুরটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচ কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি বেগুনটাকে এক পাশ ভেজে নিব 4 থেকে 5 মিনিটের মতো। মিডিয়াম আঁচে ভাজলে বেগুনটা বাইরে থেকে কিন্তু পুড়ে যাবে আর ভেতরের পুরটা সিদ্ধ হবে না। এভাবে করে বেগুনটা আমি ঠিক 80%-এর মতো কুক করে নিব। পুরোপুরি কুক করার দরকার নেই, কারণ পরবর্তী স্টেপে এটা আবারও রান্না করার সময় খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো বেগুনের টুকরো এখানে ভেজে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। পাত্রে কিছুটা তেল আছে, তার মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তারপরে এখানে প্রথমে যে পেঁয়াজের পাপড়িটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কিন্তু বাদামি কালার করে ভাজবো না, একটু নরম করে ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। পেঁয়াজ যেন কোনোভাবেই পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে তাহলে এটা খেতে আর একটুও ভালো লাগবে না। এখন আমি এখানে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। তারপরে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়ো, সমান করে 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এখানে আদা এবং রসুনের পরিমাণ ছিল সমান সমান। এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখনই বুঝে নিব যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি পানি দিয়ে কষানো যাবে না, তাহলে পেঁয়াজটা গলে যাবে। এখানে এই রান্নাতে পেঁয়াজ কিন্তু কোনোভাবেই গলানো যাবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। সবগুলো বেগুনের টুকরো দেওয়ার পরে প্রথমে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে সসটা লাগে। সসের বাটিটা ধুয়ে আরও কিছু পানি এখানে দিয়ে দিলাম। এখন ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন প্যানের 2টা পাশ ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিব। এটা কিন্তু এখন কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনের টুকরোগুলো ভেঙে যাবে। আর বেগুনটা আগে থেকে 80% রান্না করাই আছে, আর 20% ঢেকে দেওয়ার ফলে সবগুলো বেগুন সমানভাবে রান্না হয়ে যাবে। উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। যদি কেউ ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে এটা না দিলেও চলবে। এখন থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। এখানে কিন্তু কোনো গ্রেভি থাকা যাবে না, সসটা একদম বেগুনের গায়ে গায়ে লেগে থাকবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।